আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের এমসিকিউ সাজেশনটা নিয়ে। ইতিপূর্বে আমরা মূলত অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার উপর সৃজনশীল সাজেশনটা তোমাদের প্রোভাইড করেছি। তোমরা যারা ইতিমধ্যে এই ভিডিওগুলো দেখো নাই, দুইটা ভিডিও তোমরা ইউটিউব থেকে গিয়ে সেটা দেখে নেবা। আমাদের ইউটিউব চ্যানেলের নাম অপটিমিস্ট আশাবাদী লিখে সার্চ দিলে তোমরা ইউটিউবে পেয়ে যাবা। সেখান থেকে তোমরা ইজিলি সেই দুইটা সাজেশন কালেক্ট করতে পারবা এবং তোমাদের যদি সাজেশনগুলো প্রয়োজন পড়ে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া, আমি তোমাদের সেই সাজেশনগুলোর পিডিএফ দিয়ে দেবো। তো তার ধারাবাহিকতায় আমরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা অনেকে বলছিলা যে তোমাদের যে এমসিকিউগুলো সাজেশন লাগবে, অনেকে এমসিকিউগুলো একটু পড়তে কষ্ট হয়, তাদের জন্য আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসছি অর্থনীতি প্রথম পত্রের এমসিকিউ সাজেশন নিয়ে। এর পরবর্তীতে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশন আলোচনা করব। তো তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে আজকে যে আমরা আমাদের আলোচনা পর্ব অর্থনীতি প্রথম পত্রের বহু নির্বাচনী যে সাজেশনটা সেটা তাহলে শুরু করি। তো দেখো, অর্থনীতি প্রথম পত্রের বহু নির্বাচনী সাজেশনের প্রথম অধ্যায়ে যদি দেয়, প্রথম অধ্যায়ে গেলে আমরা দেখতে পাই যে প্রথম অধ্যায় নাম হলো মৌলিক অর্থনীতির সমস্যা এবং সমাধান। আর আমরা সাজেশনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব শর্ট সিলেবাসের আলোকে। তো প্রথম অধ্যায় থেকে যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসে। আর একটা কথা বলি, সর্বশেষে ক্লাসটা শেষে তোমাদের একটা সিক্রেট দিব, একটা সিক্রেট কথা বলবো, টিপস বলতে পারো। সেটা যে ফলো করবে আমি গ্যারেন্টি দিয়ে বলবো সে মানে অর্থনীতিতে বিশেষ করে এমসিকিউ সিকিউ দুইটা ক্ষেত্রে সে 80 না সে 90 আপ করতে পারবে, ইজিলি 90 আপ করতে পারবে। কথা কি বুঝতে পারছো? সে সিক্রেটটা শেষে বলবো, তো অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু থাকবা। তো দেখো, প্রথমে আমরা দেখি যে 1 নম্বর প্রশ্ন কোনটা। যে অনেক সময় এরকম একটা চিত্র দিয়ে বলে যে ধানের উৎপাদন শূন্য হলে পাটের উৎপাদন কত। এই যে ধানের উৎপাদন যখন শূন্য হয় তখন পাটের উৎপাদন কত ধরা হয়। যখন ধানের উৎপাদন কি শূন্য, তখন পাটের উৎপাদন হলো আমাদের কত, ও বি পর্যন্ত এইটুকু। মানে ধানের উৎপাদন শূন্য মানে কোথায়, মানে একটুকু নেই, তখন পাটের উৎপাদন কোনটা, সম্পূর্ণটুকু। যদি ধানের উৎপাদন যদি আবার বলতো পাটের উৎপাদন কি, পাটের উৎপাদন শূন্য, তাহলে ধান উৎপাদন তখন কী হতো, ও এ, এই সম্পূর্ণ পরিমাণটা। বুঝতে পারছো? তো এরপরে 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা হলো চিত্রে কোন বিন্দুটি সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করেছে। মানে এখানকার দুইটা বিন্দু আছে, সি এবং ডি, একটা ভিতরের বিন্দু আছে, একটা বাইরের বিন্দু আছে। তো দেখো, ভিতরের বিন্দু এই যে আছে সি বিন্দু, এটা সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করেছে। কেন, কিভাবে, এগুলো কিন্তু আমরা তোমাদের ক্লাসে যখন ক্লাস নিয়েছি আমরা কিন্তু এই সম্পূর্ণগুলো যে এমসিকিউ সিকিউগুলো যাই সলভ করি না কেন, তুমি যদি আমাদের বিগত ক্লাসগুলো দেখে থাকো, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমার এই এমসিকিউ এবং সিকিউ সলভ করতে কোনো সমস্যা হবে না আশা করি। তাও আমি জাস্ট তোমাদের যেহেতু অনেকের সমস্যা সেটার জন্য এগুলো একটু সলভ করাচ্ছি, এটাই। তো দেখো যে এখানকার মধ্যে এই যে 2 নাম্বার যে প্রশ্নটা, যে চিত্রের কোন বিন্দুটি সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করেছে, মানে সম্পদের পর্যাপ্ত ব্যবহার হয় নাই কোনটাতে। দেখো এই যে রেখাটা রয়েছে, আগে এটা সম্পর্কে বলি, আগে বেসিক কিছু তথ্য তোমাদের জানতে হবে। যদিও আমরা এগুলো ক্লাসে আলোচনা করেছি, তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এইচএসসি ইকোনমিক ফার্স্ট পেপার নামে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণগুলো দেওয়া হয়েছে। বুঝতে পারছো? সেখান থেকে তুমি যদি ক্লাসগুলো দেখো, তোমার আশা করি এই প্রশ্ন ইজিলি তুমি বুঝতে পারবা, ইজিলি একবারে, মানে খুব ইজি, যদি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করে থাকো। আমি একবারে এটা গ্যারেন্টি সহকারে বলতে পারবো, তোমার যেখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি 100% উত্তর করে আসতে পারবা। তো দেখো, তাও একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে এই যে রেখাটা রয়েছে, এই যে আমরা এখানে দেখতেছি, তোমাদের যদি একটু মার্ক করে দেখায় একবারে, এই যে এ বি এই যে রেখাটা আছে, এই রেখাটা কিন্তু হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে আমরা কী বলি, পিপিসি বলা হয়ে থাকে। এই রেখাটা হলো কি পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে রেখাটা রয়েছে, এই রেখাটা কিন্তু সর্বোচ্চ সীমা, মানে উৎপাদনের সর্বোচ্চ সীমা। মানে যেমন তোমার দৈনিক তুমি 10 ঘন্টা পরিশ্রম করতে পারো, পড়ালেখা করতে পারো। এখন তোমার কিন্তু চাইলে তুমি 10 ঘন্টা পরিশ্রম বা পড়ালেখা করতে পারতা, কিন্তু তুমি দৈনিক পরিশ্রম করো কত ঘন্টা, 5 ঘন্টা। তুমি চাইলে কিন্তু পারতা 10 ঘন্টা, কিন্তু তুমি 10 ঘন্টা করো না। তো তার মানে তোমার যে 5 ঘন্টা অতিরিক্ত, ওটা প্রতিদিন নষ্ট হয় না। তো এটাকেই বলা হয়েছে যে নিচের কোন বিন্দুকে সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করেছে। এই সি বিন্দুতে অপূর্ণ ব্যবহার, কারণ সে চাইলে কিন্তু এই যে রেখাটা রয়েছে, এই রেখাটার যে কোনো এক জায়গায় বিন্দুতে উৎপাদন করতে পারতো, কিন্তু সে করে নাই। তার মানে সেখানে সম্পদের পর্যাপ্ত ব্যবহার হয় না। আবার বাইরে যে বিন্দুটা রয়েছে ডি বিন্দু, এই বিন্দুতে উৎপাদন করা কিন্তু সম্ভব না। মানে এই উৎপাদন সম্ভাবনার হার উপরের একটা বিন্দু আছে, এই বিন্দুতে কিন্তু উৎপাদন করা সম্ভব না। কেন? কারণ এটা উৎপাদন সীমার বাইরে। তবে তুমি উৎপাদন করতে পারবা যদি তোমার চলতি প্রযুক্তি এবং সম্পদে পরিবর্তন ঘটাও, তবে এটা একটা ব্যক্তির জন্য কাম্য নয়, কারণ এতে ঘাটতি নির্দেশ করে। বুঝতে পারছো?
এই ছিল মূলত হলো বিষয়। তো এরপরে দেখো, এরপরে যে প্রশ্নটা আসে সেটা হলো যে চিত্রে প্রদর্শিত এম এন রেখাটির নাম কি? এই যে এম এন যে রেখাটা রয়েছে, একটু আগে বললাম এই রেখাটার নাম কি? উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে পিপিসি বলা হয়, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তো দেখো এরপরে রয়েছে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে। এই চিত্রের মাধ্যমে আমরা কী কী জিনিস ব্যাখ্যা করতে পারবো? দেখো চিত্রের মাধ্যমে মোট ব্যয়, মোট ব্যয় কি আমরা ব্যাখ্যা করতে পারবো? এখানে মোট ব্যয়ের কোনো হিসাব আসছে না, এখানে মোট ব্যয়ের কোনো হিসাব নেই, আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না। দুটি দ্রব্যের সংমিশ্রণ, অবশ্যই দুইটা দ্রব্যের সংমিশ্রণ। দুইটা দ্রব্যের সংমিশ্রণ বলতে কি, এখানে যে সি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দু যদি তোমার সংমিশ্রণ বলি, সরি দেখো একটু, সি বিন্দু যদি তোমাকে সংমিশ্রণ বলা হয়ে থাকে, দেখো সি বিন্দুর সংমিশ্রণ কী হবে? সি বিন্দুর ক্ষেত্রে সংমিশ্রণ হবে y1, তারপর হবে x1, এই দুইটা সংমিশ্রণ সি বিন্দুর ক্ষেত্রে। এখন তোমাকে যদি বলে ডি বিন্দুর সংমিশ্রণ, ডি বিন্দুর সংমিশ্রণ কী হবে? x2 y2, এটাকে মূলত সংমিশ্রণ বলা হয়, বুঝতে পারছো? তার মানে এখানে দুইটা দ্রব্যে কিন্তু সংমিশ্রণ প্রকাশ পাচ্ছে। কতটুকু উৎপাদন করা হবে? এই যে দেখো আমরা এখানে কতটুকু উৎপাদন করবো আমরা কিন্তু বুঝতে পারতেছি, এক্স দ্রব্য কতটুকু করবো, ওয়াই দ্রব্য কতটুকু করবো, এটা কিন্তু বোঝা যায়। তার মানে আমাদের মোট ব্যয় কিন্তু নির্ণয় করা যাবে না, কোনোভাবেই সম্ভব নয়। কারণ মোট ব্যয় আমাদের যে আছে টিসি, টোটাল কস্ট, টোটাল কস্টে কিন্তু আমাদের সূত্র আছে, টোটাল কস্টে হলো ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট যেটা আছে সেটার মানে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল যে ব্যয় আছে সেগুলোর যে সমষ্টি, সেটাকে মোট ব্যয় বলা হয়। তো এখানে তো আমাদের স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় কোনো ব্যয়ই নেই, তার মানে আমরা এটা কীভাবে বের করবো? জীবনে কিন্তু সম্ভব না। তার মানে উত্তর আমাদের 2-3 হবে। ঠিক আছে কিনা? সব কিছু বোঝা যাচ্ছে কি? বলো, তোমরা কমেন্টে কিন্তু তোমাদের জানাইতে হবে আমাদের ক্লাসগুলো ঠিকভাবে তোমরা বুঝতে পারতেছো কিনা। তো এরপরে দেখো, এরপরে 5 নাম্বার আছে অভাব পূরণের তুলনায় সম্পদের সীমাবদ্ধতা কি বলে? দুষ্প্রাপ্যতা বলে, মানে প্রয়োজনের তুলনায়, মানে যতগুলো মানুষের অভাব তার তুলনায় সম্পদের ঘাটতি, সেটাকে কী বলে? দুষ্প্রাপ্যতা বলা হয় থাকে। অর্থনীতির যমজ সমস্যাদ্বয় কী? একটা হলো দুষ্প্রাপ্যতা আর একটা হলো কি? নির্বাচন। এরপরে দেখো, এরপরে আমাদের যেটা অংশ আছে যদি তোমাদের দেখানো ট্রাই করি, 7 নাম্বারে কী আছে দেখো, মৌলিক অর্থনীতির সমস্যার উদ্ভবের কারণ কি? এই যে মৌলিক অর্থনীতির সমস্যার উদ্ভব কী কারণে হয়ে থাকে? দেখো সম্পদের দুষ্প্রাপ্যতা, অবশ্যই আমাদের সম্পদের ঘাটতির কারণে হয়ে থাকে, তারপর অসীম অভাবের কারণে হয়ে থাকে, তারপর নির্বাচন সমস্যা, কোনো কিছু আমাদের সহজে মানে অসংখ্য অভাব থেকে আমরা সহজে নির্বাচন করতে পারি না। তো এই সবগুলো বিষয়ের কারণে কিন্তু আমাদের সমস্যা হয়ে থাকে। তো সম্পূর্ণ 3টে আমরা উত্তর দিতে পারি। এরপরে 8 নম্বরে আছে কি? উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দু কি নির্দেশ করেছে? এই উৎপাদন সম্ভাবনা রেখা একটু আগে যে দেখাইলাম, কোনটা? এই যে এরকম একটা যে রেখা দেখাইলাম, দেখো যে এরকম তোমাদের একটা কিন্তু রেখা দেখালাম, এই যে রেখাটা, এই রেখাটাকে কী বলা হয়? উৎপাদন সম্ভাবনা রেখা। তো বলতেছে এই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দু, মানে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এরকম বিভিন্ন জায়গায় বিন্দুগুলো হতে পারে না? যেমন এই যে এখানে মনে করো একটা বিন্দু হলো, এরপরে এই যে দেখো এখানে আরেকটা বিন্দু হলো। তো এখানে কিন্তু আমরা দুইটা বিন্দু পাইছি, এখানে একটা, এখানে একটা। মনে করো এটা হলো এ বিন্দু আর এটা হলো আমাদের কি বিন্দু? বি বিন্দু। জাস্ট বুঝে নেও। তো এখন এখানে দুইটা বিন্দু কিন্তু আমরা পাইছি। তো বলছে উৎপাদন সম্ভাবনা রেখা এরকম যে কোনো বিন্দুতে, এই যে সম্ভাবনা রেখার উপর যে বিন্দুগুলো আছে এগুলো কী নির্দেশ করেছে? পূর্ণ নিয়োগ। কেন পূর্ণ নিয়োগ? কারণ তোমাদের একটু আগে বললাম কিন্তু বিষয়টা, যে কারণ এই উৎপাদন সম্ভাবনা রেখা হলো সর্বোচ্চ সীমা, মানে এইটা সবচেয়ে বেশি উৎপাদন হবে এই বিন্দুগুলোর উপরে। এই জন্য কিন্তু এই যে উৎপাদন সম্ভাবনা রেখা যেটা আছে এটাকে পূর্ণ নিয়োগ বলা হয়ে থাকে, বুঝতে পারছো? তো এরপরে দেখো 9 নম্বরে যেটা আছে, অর্থনীতির সমস্যার সম্মুখীন হতে হয় কী কারণে? অর্থনীতির বিভিন্ন ধরনের যে অর্থনীতির সমস্যা, এগুলো মূল কারণ কি? দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা মানে কি? আমাদের সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে মানে আমাদের যতটুকু সম্পদ প্রয়োজন অতটুকু নাই। যদি আমাদের থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা থাকতো? আমাদের সমস্যা বা অভাবগুলো আমরা সহজে মোচন করতে পারতাম। তো এই জন্য বলছে অর্থনীতি সমস্যার সম্মুখীন হতে হয় কী কারণে? সম্পদের ঘাটতির কারণে বা দুষ্প্রাপ্যতার কারণে। তো এরপরে দেখো, অর্থনীতিকে সম্পদ বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? অ্যাডাম স্মিথ, যিনি অর্থনীতির জনক বলা হয়ে থাকে, সেই কিন্তু অর্থনীতিকে সম্পদ বিজ্ঞান বলে অভিহিত করেছেন। সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বাছাইয়ের প্রক্রিয়াটি হলো কি? নির্বাচন। অর্থাৎ বলা হয়েছে সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বাছাইয়ের প্রক্রিয়াটি হলো কি? নির্বাচন। এটা কেন একটু ভালোভাবে যে আরও বিস্তারিতভাবে বলি, নির্বাচন জিনিসটা হলো কি? অসংখ্য অভাব থাকবে, কি মানুষের জীবনে কিন্তু অভাবের শেষ নেই, অসংখ্য অভাব। অভাব বলতে কি? চাহিদা, এক কথায় বলা যায়। যে এই যে বিভিন্ন ধরনের তোমার মনে করো 1 লক্ষ টাকা দরকার বা 10টা বাড়ি করা দরকার, বা তুমি তোমার কাছে এই টাকা থাকলে তুমি এটা করতা সেটা করতা, এরকম বিভিন্ন ধরনের চাহিদা থাকে না? এই এক একটা চাহিদাগুলোকেই অভাব বলা যায়। তো এরকম অসংখ্য অভাব থেকে তোমার যেটা গুরুত্ব বেশি সেটা তুমি যে বাছাই করা, সেটাকেই কিন্তু নির্বাচন বলা হয়ে থাকে। মানে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী তুমি যেটা বাছাই করবা সেটাকে কি বলা হয়? নির্বাচন বলা হয়। ঠিক একই কথা এখানে বলা হয়েছে। দেখো যে সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার, মানে একটা সম্পদ দক্ষ ব্যবহার জন্য, মানে যাতে উপযুক্ত ব্যবহার হয়, পর্যাপ্ত পরিমাণ মানে সঠিক ব্যবহারটা হয়,
তার জন্য অভাবের যেটা গুরুত্ব অভাব সেটা বাছাই বেশি অগ্রাধিকার বা গুরুত্ব দিয়ে বাছাই করাই হলো কি নির্বাচন। মানব জীবনের প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা কী বলে? সম্পদের দুষ্প্রাপ্যতা, একটু আগে বললাম। তারপর মৌলিক অর্থনীতির সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন? সেটা হলো স্যামুয়েলসন, পল স্যামুয়েলসন, যাকে আবার আধুনিক অর্থনীতির জনক বলা হয়। তো অর্থনীতির জনক হলো কে? অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হলো কে? পল স্যামুয়েলসন। তো অর্থনীতির সমস্যার সমাধানের প্রথম কর্মপর্যায় হলো কি? প্রথম কর্মপর্যায় কি? দ্রব্য উৎপাদন। প্রথম অর্থনীতির সমস্যা সমাধানের প্রথম যেটা কর্মপর্যায় সেটা হলো কি? আমাদের দ্রব্য উৎপাদন এবং সেবা উৎপাদন, ভোগ করা না। আগে আমাদের উৎপাদন করতে হবে, আমরা যদি উৎপাদনে না করি তাহলে আমরা ভোগ করবো কীভাবে? ওই জন্য বলছে অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রথম কর্মপর্যায় উৎপাদন। তারপর হলো 2 নম্বর হলো আমাদের কি? সমস্যা সমাধানের 4টা কিন্তু কর্মপর্যায় রয়েছে: উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। তো প্রথমটা হলো কি? উৎপাদন। তো উৎপাদন রিলেটেড যা কিছু আছে আমরা সবগুলো ধরবো, তাহলে দ্রব্য উৎপাদন, সেবা উৎপাদন, 1 2, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের এরপরে যা আছে যে 15 নম্বরে যদি দেখি তোমাদের, দেখো শ্রেণী শোষণ অনুপস্থিত কোন অর্থব্যবস্থা অন্যতম প্রধান বৈশিষ্ট্য? শ্রেণী শোষণ আমরা দেখা যায় না, এটা সমাজতান্ত্রিক, আমরা একটু আগে জানি। কারণ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো সেই অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ, মানে অর্থাৎ যে অর্থব্যবস্থায় সরকারি প্রধান, মানে একটা রাষ্ট্রের সরকারি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে ব্যক্তির কোনো স্বাধীনতা থাকে না, সরকার যেটা সিদ্ধান্ত নেবে তোমাকেই সেটা মেনে নিতে হবে। এরকম যে ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বলা হয় থাকে, বা অর্থব্যবস্থা বলা হয় যে দেশে এরকম থাকে। তো শ্রেণী শোষণ, একটা সরকারকে কখনো চাবে শোষণ করতে বা শ্রেণী শোষণ হইতে? তিনি কখনো কিন্তু এই বিষয়টা চাবে না। তো এই জন্য এখানে শ্রেণী শোষণ অনুপস্থিত লক্ষ্য করা যায়। জাকাতের পরিমাণ সম্পদে কত শতাংশ হয়? 2.5%। তো এরপরে দেখো দ্রব্য সামগ্রীর দাম বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় কোন অর্থব্যবস্থায়? মানে স্বয়ংক্রিয়ভাবে বলতে এখানে বোঝানো হয়েছে চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে দাম কিভাবে নির্ধারিত হয়, কোন অর্থব্যবস্থায় চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে দাম ব্যবস্থা নির্ভর করা হয় এমন কোন অর্থব্যবস্থা? সেটা হলো ধনতান্ত্রিক বোঝাই যায়। কেন ধনতান্ত্রিক? কারণ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন একটা অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় আমরা সহজে বা ইজিলি যে কোনো যে দ্রব্য সামগ্রী কোন সময় কোনটা দরকার, অনেক সময় এরকমটা দেখা যায় যে কোনো দ্রব্যের মনে করো যোগান খুব লাগতেছে, কিন্তু সেই দ্রব্যটা আমাদের চাহিদা কিন্তু মানুষ অনুযায়ী নাই, তখন সেইভাবে দামটা হয়। অনেক সময় আবার দেখা যায় যে কোনো দ্রব্যের মনে করো চাহিদা অনেক, কিন্তু যোগানটা আমরা দিতে পারছি না, তখন সেই দ্রব্যটার দাম বেড়ে যায়। তারপরে আলটিমেটলি আমাদের কোনো দ্রব্যের চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে যে অর্থব্যবস্থা সেটাকে স্বয়ংক্রিয় অর্থব্যবস্থা বলা হয়, মানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলা হয়, স্বয়ংক্রিয় দাম বলা হয়। তো দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে এরকম দাম বাজার প্রক্রিয়ার মাধ্যমে মানে অর্থাৎ স্বয়ংক্রিয় নির্ধারিত হয় কোন অর্থব্যবস্থায়? তাহলে সেটা ধনতান্ত্রিক। কারণ ধনতান্ত্রিকের ক্ষেত্রে এরকমটা হয়। কেন হয় ধনতান্ত্রিকের ক্ষেত্রে, নির্দেশমূলকের ক্ষেত্রে এরকমটা হয় না কেন? কারণ হলো দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে মানে ব্যক্তিরা প্রধান ভূমিকা পালন করে, মানে ধনতান্ত্রিকের ক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ আমি আমার মতো সিদ্ধান্ত নিব, তুমি তোমার মতো সিদ্ধান্ত নিবে, এখানে সরকারের হস্তক্ষেপ থাকে না, সরকার চাইলেও এখানে হস্তক্ষেপ করতে পারে না। তো এখন যখন এরকম বিষয়টা ঘটে তখন কিন্তু একটা ব্যক্তি নিজের ইচ্ছা মতো মনে করো পণ্যদ্রব্য কখন চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে একটা দাম নির্ধারণ করে। এই কারণে কিন্তু বলা হয়ে থাকে স্বয়ংক্রিয় যে নির্ধারণ ব্যবস্থা দাম বাজারের প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয় এমন কোন অর্থব্যবস্থা? সেটা হলো ধনতান্ত্রিক। এরপর 18 নম্বরটা দিতে, এগুলো কিন্তু আরও বিস্তারিতভাবে সুন্দরভাবে আমরা ডিটেলসে ক্লাসগুলোতে আলোচনা করেছি, আমাদের যে বিভিন্ন ধরনের ক্লাসগুলো নেওয়া হয়েছে। তো এরপরে দেখো এরপরে 18 নম্বর, এরপরে দেখো 18 নম্বর হলো কোন জাকাত কোন অর্থব্যবস্থা অন্যতম বৈশিষ্ট্য উদাহরণ? সেটা হলো ইসলামী। আমরা জানি যে অর্থব্যবস্থা কিন্তু 4টা: ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী অর্থব্যবস্থা। তার মধ্যে ইসলামী অর্থব্যবস্থায় জাকাতের কথা রয়েছে। নিচের কোনটি নির্দেশমূলক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য? কোনটা নির্দেশমূলক অর্থব্যবস্থা? সেটা হলো সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। কারণ নির্দেশমূলক যেটাকে সমাজতান্ত্রিক বলা হয়ে থাকে, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাই সম্পদের কি থাকে? রাষ্ট্রীয় মালিকানা থাকে, মানে সকল সম্পদের মালিককে রাষ্ট্র। তো এখন অর্থনৈতিক পরিকল্পনা এটা কিন্তু তার বৈশিষ্ট্য না, এটা কিন্তু আমরা দেখতে পাই না নির্দেশমূলকের ক্ষেত্রে। তারপর শ্রেণী বৈষম্য হ্রাস, শ্রেণী বৈষম্য কখনো হ্রাস হয় না এটার ক্ষেত্রে। এই যে আমাদের নির্দেশমূলকের ক্ষেত্রে আমাদের মূলত নিচে কোনটি নির্দেশমূলক অর্থব্যবস্থা প্রধান বৈশিষ্ট্য কথা বলছে, ভালোভাবে বুঝবে, প্রধান এবং নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা। সম্পদের রাষ্ট্রীয় মালিকানায় থাকে প্রধান একবারে, কারণ সমাজতান্ত্রিকের ক্ষেত্রে আমরা বলছি তোমাদের 4টা অর্থব্যবস্থার সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই, দেখো তাহলে এই বিষয়গুলো তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। প্রথম হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো সেই অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় উৎপাদিত উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ এখানে ব্যক্তিরাই ভূমিকা প্রধান, অর্থাৎ আমি আমার মতো চলবো, তুমি তোমার মতো চলবো, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। বুঝতে পারছো? যেমন তুমি একটা মনে করো পোশাক কারখানা দিছে বড়,
এখন এখানে কি চাইলে কি সরকার হস্তক্ষেপ করতে পারে? তুমি তোমার মতো উৎপাদন করো, প্রতিদিন মনে করো তুমি 100টা পোশাক সেল দাও, বা প্রতিদিন তুমি 500টা, বা তুমি তোমার ইচ্ছা মতো করো। এখানে কিন্তু সরকার কোনোদিনও হস্তক্ষেপ করতে যায় না, যা বলে না তুমি কেন তুমি 500টা পোশাক আজকে দিলা, আজকে তুমি 100টা কেন দিলে না, এরকম কিন্তু কখনো থাকে না। এরকম যে অর্থব্যবস্থা সেটা হলো ধনতান্ত্রিক। এরপর আছে হলো সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কোনটা? যে অর্থব্যবস্থায় রাষ্ট্রটাই প্রধান, অর্থাৎ এখানে রাষ্ট্রের বাইরে তুমি কোনো কিছু করতে পারবে না, বুঝতে পারছো? অর্থাৎ রাষ্ট্র যে সিদ্ধান্ত নেবে তোমাকে সেই সিদ্ধান্তই মেনে নিতে হবে। অর্থাৎ এখানে সকল সম্পত্তি মালিক কাকে বলা হয়? রাষ্ট্রকে বলা হয়, বুঝতে পারছো? মানে সরকার কোনো একটা দ্রব্যের দাম নির্ধারণ করলো 500 টাকা, তাহলে সকল জনগণকে সেই দ্রব্যটা 500 টাকা দামে নিতে হবে। এরকম যে অর্থব্যবস্থা সেটা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আর মিশ্র হলো ধনতান্ত্রিকও থাকবে, অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানাধীনও থাকবে, এখানে সমাজতান্ত্রিকও থাকবে, অর্থাৎ এখানে রাষ্ট্রীয় মালিকানা থাকবে, দুইটাই একসাথে মিলে থাকবে, সেটা হলো কি মিশ্র। আর ইসলামী অর্থব্যবস্থা হলো কি তোমার হলো ইসলামী শরিয়া অনুযায়ী চলবে। এ পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা ঠিকভাবে বলো তো? সবাই একটু কমেন্টে জানাও সবার সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো সবাই ঠিকভাবে বুঝতে পারছো কিনা বলো, একটু কমেন্টে জানাও। আশা করি না বোঝার কথা না, আমি যেভাবে বিশ্লেষণ করছি একটু যদি মনোযোগ সহকারে শুনে থাকো অবশ্যই বুঝতে পারবা। তো দেখো আমরা এরপরে যাই, যে যেটা কথা বলা হয়েছে ইসলামী অর্থনীতির মূল উৎস কয়টি? আমরা জানি 4টা ইসলামী অর্থনীতির মূল উৎস, আল কোরআন, আল হাদিস। মানে এই ইসলামী যে শরিয়া উৎস, ইসলামী অর্থনীতির যে মূল উৎস রয়েছে সেটা কয়টা? 4টা। আর ইসলামী শরীয়তের আবার উৎস কিন্তু 4টা, এটা মনে রাখতে হবে, আল কোরআন, আল হাদিস, ইজমা এবং কিয়াস। তো সমাজতন্ত্রের বৈশিষ্ট্য হলো কি? সমাজতন্ত্রের বৈশিষ্ট্য দেখো কী কী, আমাদের রাষ্ট্রীয় মালিকানা একটু আগে বললাম, তারপর সামাজিক নিরাপত্তা, অবশ্যই সরকারকে কখনো চাবে তোমার নিরাপত্তা না থাকুক? সরকার অবশ্যই যাবে নিরাপত্তা। তা আয়ের পূর্ণ বন্টন, এবং আয়টা সরকার সবার মাঝে কিন্তু সুষমভাবে বন্টন করে, তিনি কখনো চান না কেউ বেশি পাক কেউ কম পাক, বুঝতে পারছো? তো এই জন্য বলছে সমাজতন্ত্রের বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ 3টা। এরপরে যদি দেখায় তোমাদের দেখো উদ্দীপকটি পড়ো এবং 27 এবং 22 এবং 23 নম্বর প্রশ্ন আমাদের উত্তর দেওয়া লাগবে, এখানে একটু মিস্টেক হয়েছে। তারপর দেখো মানব সাহেব ক দেশের নাগরিক, তিনি ভ্রমণের উদ্দেশ্যে খ দেশে এসে দেখলেন ব্যক্তিগত প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান রয়েছে, অনেকগুলো কী রয়েছে? সরকারি প্রতিষ্ঠান দেখতে পাই। তখন মানব সাহেব বললেন আমার দেশের সকল প্রতিষ্ঠান মালিকানা সরকার নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে ক দেশে অর্থব্যবস্থা কীরূপ? কারণ ক দেশে কীরূপ অর্থব্যবস্থা হবে তুমি চিন্তা করো। ক দেশে দেখা যায় যে সকল প্রতিষ্ঠান কার অধীনে? সরকারের অধীনে। তো সরকারের অধীনে কোন অর্থব্যবস্থা থাকে? সমাজতান্ত্রিক, যেটাকে আরেক নাম বলা হয় নির্দেশমূলক। খ নাম্বার হয়ে গেল। ক অর্থব্যবস্থা এবং খ অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য কী? দেখো দুইটা কিন্তু আছে, একটা হলো ধনতান্ত্রিক আছে, দেখো কোনটা বলছে? ক দেশের নাগরিক তিনি ভ্রমণের উদ্দেশ্যে খ দেশে এসে দেখলেন ব্যক্তিগত প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। তার মানে ব্যক্তিগত সরকারি দুইটা আছে, তার মানে মিশ্র আছে। এখানে কি আছে? ব্যক্তিগত এবং সরকারিতে থাকবে এরকম যে প্রতিষ্ঠান, আমরা সেটাকে কি বলি? মিশ্র অর্থব্যবস্থা বলি। তার মানে এখানে আমরা কিন্তু দুইটা লক্ষ্য করতে পারি, ব্যক্তিগত এবং সরকারি, তার মানে ব্যক্তিগত সরকারি মিশ্র। তো মিশ্র অর্থব্যবস্থা হলো এখানে। এবং মানব সাহেব বললেন আমার দেশে, আবার তার দেশে, মানে তার দেশে খ দেশে হলো তোমার মিশ্র, আর ক দেশে হলো কি? সমাজতান্ত্রিক। তার মানে ক দেশের অর্থব্যবস্থা ও খ দেশের অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য যথাক্রমে কী কী থাকবে? দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এবং নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা, এটাই এই বৈশিষ্ট্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না। এই 2 নাম্বার যেটা বৈশিষ্ট্য এটা লক্ষ্য করা যায়। মুদ্রাস্ফীতি অনুপস্থিত, অপরদিকে মুদ্রাস্ফীতি উপস্থিত। আমরা যেটা সমাজতান্ত্রিকের ক্ষেত্রে দেখি যে সেটা ক্ষেত্রে মুদ্রাস্ফীতি অনুপস্থিত, আর যখন মিশ্র তখন মুদ্রাস্ফীতি আবার উপস্থিতি লক্ষ্য করা যায়, কারণ তখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা চলে আসে, ব্যক্তি মালিকানাধীন চলে আসে, যার কারণে তখন সম্পদটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় না। এরপরে 3 নম্বরে রয়েছে জনকল্যাণ নিশ্চিত, অপরদিকে মুনাফা অর্জন। জনকল্যাণ নিশ্চিত করে এবং মুনাফা অর্জন। জনকল্যাণ নিশ্চিত বলতে কেন? কারণ এখানে সরকার থাকে, সমাজতান্ত্রিক থাকে অর্থব্যবস্থা, তারা চায় না কখনো জনগণের কল্যাণ নিশ্চিত না হোক, এই জন্য জনকল্যাণ নিশ্চিত করে। অপরদিকে মুনাফা অর্জন কেন? কারণ এখানে তখন অনেক প্রতিষ্ঠান থাকে, সবাই চায় কিন্তু তখন মুনাফা অর্জন করতে বেশি পরিমাণে। তো এই জন্য কিন্তু এখানে 2-3 উত্তর হবে। তো এরপরে যদি দেখি আমরা, দেখো এরপরে আছে আরেকটা উদ্দীপক আছে, উদ্দীপক যে দেখায় যে নিচের উদ্দীপকটি পড়ে এবং 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। কি বলছে? শামীম সাহেব একজন কলেজ শিক্ষক, বিয়ের সময় তিনি জমানো টাকা দিয়ে সোনা গহনা ক্রয় করে তার স্ত্রীকে উপহার দেন। ঠিক আছে, ভালো কথা। পরবর্তীতে তিনি গহনার জন্য পবিত্র ঈদে গরিবদের জন্য নির্দিষ্ট হারে অর্থ বিতরণ করেন। শামীম সাহেব অর্থ বিতরণ কোন ধারণা সম্পর্কিত? অবশ্যই এটা জাকাত, বুঝাই যায়। বাকিগুলো হবে না কেন? কারণ নিজস্ব সম্পদ মানুষের মধ্যে বিলিয়ে দেয়, এটা নর্মাল কাজ। মানসিক তৃপ্তি আদায়, ফিতরা আদায় করা, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি এপ্রোপ্রিয়েট হলো জাকাত আদায় করা।
25 নম্বরে দেখি, শামীম সাহেব টাকা জমানো বিষয়টি অর্থনীতি কোন শাখার সাথে আলোচিত হবে? এটা অর্থনীতি টাকা জমানো বিষয়টা কোন শাখার সাথে আমরা আলোচনা করতে পারি? এটা হলো ব্যষ্টিক অর্থনীতি। কারণ আমরা বলছি যে ব্যষ্টিক অর্থনীতি কী এবং সামষ্টিক কী, তোমাদের ধারণা দিয়ে আগে দেখো। ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থনীতি প্রতিটা বিষয়কে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলোচনা করবে, ক্ষুদ্র ক্ষুদ্র কম কম করে। আর সামষ্টিকের ক্ষেত্রে গোটাল বিষয়টা সামগ্রিকভাবে আলোচনা করবে। তো আমরা যদি দেখি শামীম সাহেব যে জমানো টাকা কি বলছে, শামীম সাহেব একজন শিক্ষক। বিয়ের সময় তিনি তার জমানো টাকা দিয়ে সোনা গহনা বিক্রি করে তার স্ত্রীকে উপহার দেন। পরবর্তীতে তিনি গহনার জন্য পবিত্র ঈদে গরিবদের জন্য নির্দিষ্ট হারে অর্থ বিতরণ করেন। তার এই যে টাকা যে জমায়, কি বলছে কথাটা ভালো করে বুঝো কিন্তু। শামীম সাহেবের টাকা জমানো বিষয়টি, এই যে তিনি টাকা জমাইছে, তিনি কি একবারে সবগুলো টাকা জমাইছে? না, তিনি আস্তে 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 টাকাগুলো কিন্তু জমাইছে। তো এটা কিন্তু একবারেই হয় নাই কাজটা, একটু 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 করে হয়েছে, ছোটো ছোটো আকারে হয়েছে। আজকে মনে করো 5,000, তারপর এই পরবর্তী মাসে 5,000, এই পরবর্তী মাসে 10,000, এভাবে কিন্তু অল্প 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 করে জমা করার পর একটা কিন্তু বিশাল বড় অ্যামাউন্ট হয়েছে। তারপরে তোমার ব্যষ্টিক অর্থনীতি কি? ব্যষ্টিক অর্থনীতি হলো যখন ক্ষুদ্র 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 আকারে আলোচনা করা হবে, তার মানে তার বিষয়টা কি ক্ষুদ্র, একবারে সামগ্রিকভাবে কিন্তু আলোচনা করা হয় নাই, এই জন্য এটা কিন্তু ব্যষ্টিক অর্থনীতির। তো দেখো, অর্থনীতিতে মাইক্রো এবং ম্যাক্রো দুটি শব্দ সর্বপ্রথম কে ব্যবহার করেন? রাগনার ফিশ, আসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি মূলত ছিলেন এই রাগনার ফিশ। তো এরপরে যদি দেখি আমরা যে একটা চিত্র দেওয়া হয়েছে, এটা থেকে আমাদের দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে যে এক্স দ্রব্যের উৎপাদন শূন্য হলে, এই যে এক্স দ্রব্যের উৎপাদন যদি শূন্য হয় তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ কত? একটু আগে বললাম, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কত? ও এ হবে। যদি বলতো ওয়াই দ্রব্যের পরিমাণ শূন্য, তখন এক্স দ্রব্যের উৎপাদন কত? তখন 0 বি হবে। বুঝতে পারছো? এরপর উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে সি বিন্দুতে উৎপাদনকে কী নির্দেশ করেছে? এটা একটু আগে বললাম, সি বিন্দু হলো সম্পদের অপূর্ণ ব্যবহার ও বেকারত্বকে নির্দেশ করছে। সম্পূর্ণ পূর্ণ ব্যবহার এটা কখনো হয় নাই। তারপর হলো বেকারত্ব, ঠিক আছে, কিন্তু এটা তো ভুল, ওই জন্য এটা হবে না। সম্পদে অপূর্ণ ব্যবহার ও পূর্ণ নিয়োগ, সম্পদে অপূর্ণ ব্যবহার ঠিক আছে, কিন্তু পূর্ণ নিয়োগ হয়েছে? হয় নাই, এই জন্য এটা ভুল। সম্পদে পূর্ণ ব্যবহার, এটা তো হয় নাই, পূর্ণ নিয়োগ এটা হয়, এটা তো একবার ভুল সম্পূর্ণ দুইটা। আর ঘ নম্বরের ক্ষেত্রে আমাদের দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট, সম্পদে অপূর্ণ ব্যবহার হয়েছে এবং এখানে বেকারত্ব আমরা লক্ষ্য করতে পারি। তো এরপরে আমাদের একটা চিত্র দেওয়া হয়েছে, এই চিত্র থেকে যদি লক্ষ্য করি, এই একটা চিত্র, এটা একটু দেখো, চিত্রটা থেকে তারপর আলোচনা করতেছি এই চিত্রটা থেকে। তো দেখো, এখানে চিত্রে যে প্রশ্নটা বলা হয়েছে যে চিত্রে কোন অঞ্চলটি দুষ্প্রাপ্যতা নির্দেশ করেছে? দুষ্প্রাপ্যতা মানে কি? প্রয়োজনের তুলনায় মানুষের যে স্বল্পতা, মানে যতটুকু আমাদের সম্পদ প্রয়োজন ছিল ততটুকু নাই, এই যে ঘাটতিটা, এটাকে কি বলা হয়? দুষ্প্রাপ্যতা। তো এখানে সিই যে আমাদের অঞ্চলটা, সেটাকে দুষ্প্রাপ্যতা ধরা হচ্ছে। যদি দেখাই তোমাদের, দেখো সিই অঞ্চল দুইটা, এই যে সিই এই অঞ্চলটা আমাদের প্রয়োজন ছিল কিন্তু এতটুকু নাই, এটাকে মূলত কি বলা হয়? দুষ্প্রাপ্যতা বলা হয়ে থাকে। বুঝতে পারছো? এখানে মানে এটা মূলত আমরা বলতে পারি ঘাটতি। বুঝতে পারছো? সি এবং ই এই বিন্দুটা। তারপর বলা হয়েছে 4 ধরনের অর্থনীতি ব্যবস্থা নিচে কোন বিষয়ে সাদৃশ্য দেখা যায়? 4 ধরনের মানে প্রত্যেকটা অর্থব্যবস্থার মধ্যে একটা বিষয় আমরা কিন্তু কমন থাকে, সেটা হলো কি? সম্পদে কাম্য ব্যবহার। মানে কোনো অর্থব্যবস্থায় কখনো চাবে না যে সম্পদটা উপযুক্ত ব্যবহার না হোক। বুঝতে পারছো? সবাই কিন্তু চাই সম্পদটা যাতে পর্যাপ্ত এবং যতটুকু মানুষের প্রয়োজন সে অনুযায়ী ব্যবহার হোক, যেন সম্পদটা নষ্ট না হয়, আবার যেন মানে অতিরিক্ত না হয়, মানে যতটুকু প্রয়োজন সে অনুযায়ী ব্যবহার করবে। এই জন্য চাই সবাই, যারা 4টা অর্থব্যবস্থা রয়েছে সকলেই চাই যে সম্পদের কাম্য ব্যবহার উপযুক্ত ব্যবহার করতে। বুঝতে পারছো? সম্পদের মালিকানা সবাই চায় না, শ্রমিকের অবস্থান সবাই চায় না, দাম প্রক্রিয়া চায় না, একটা জিনিস সবার মধ্যে থাকে। বুঝতে পারছো? তো এখন কিন্তু এখানে আরেকটা বিষয় কি, তোমাদের এখানে দুষ্প্রাপ্যতা বলা হয়েছে বা ঘাটতি বলতে পারো, যে সিই পর্যন্ত এবং এ বি পর্যন্ত কিন্তু উদ্ধৃত বলতে পারো, মানে অতিরিক্ত অংশ বলতে পারো এ বি পর্যন্ত। বুঝতে পারছো? তো এই ছিল মূলত আমাদের যে প্রথম মানে পত্রের প্রথম অধ্যায়। আমরা ধারাবাহিকভাবে বাকি অধ্যায়গুলো আলোচনা করব, কারণ এক ভিডিওতে যদি আমরা সম্পূর্ণ অধ্যায়গুলো আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই পরবর্তী ক্লাসে আমরা তোমাদের জন্য প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।